আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকর হলে ১২তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন কত হতে পারে। এই হিসাবটি করা হবে নবম পে স্কেল ২০২৬ অনুযায়ী। তবে এখানে আমরা একটি উদাহরণ ধরে হিসাব করব যাতে বিষয়টি সহজে বোঝা যায়। চলুন তাহলে ধাপে ধাপে পুরো হিসাবটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা পর্যালোচনা করব অষ্টম জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী ১২তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন কত ছিল। অষ্টম পে স্কেল অনুযায়ী ১২তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারিত ছিল ১১,৩০০ টাকা। এখন উদাহরণস্বরূপ ধরা যাক, একজন কর্মচারী কয়েকটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্তির পর বর্তমানে যে ধাপে অবস্থান করছেন সেই ধাপের মূল বেতন হল ২০,৩৬০ টাকা। এখন আমাদের হিসাব করতে হবে প্রথম ধাপের বেতন অপেক্ষা বর্তমান ধাপের বেতন কত টাকা বেশি। অর্থাৎ বর্তমান ধাপের বেতন ২০,৩৬০ টাকা থেকে প্রথম ধাপের বেতন ১১,৩০০ টাকা বিয়োগ করলে পার্থক্য দাঁড়ায় ৯,০৬০ টাকা। সহজভাবে বললে ২০,৩৬০ থেকে ১১,৩০০ বিয়োগ করলে হয় ৯,০৬০ টাকা। সুতরাং বর্তমান ধাপের বেতন প্রথম ধাপের তুলনায় ৯,০৬০ টাকা বেশি। এই ৯,০৬০ টাকা পার্থক্যটি আমরা পরবর্তী পর্যায়ে নবম পে স্কেলের নতুন প্রথম ধাপের সাথে সমন্বয় করব। এখন আমরা নবম পে স্কেল ২০২৬ এর হিসাবের দিকে আসি। নবম পে স্কেল অনুযায়ী ১২তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,৩০০ টাকা। পূর্ববর্তী ধাপে আমরা দেখেছি অষ্টম পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্টজনিত পার্থক্য ছিল ৯,০৬০ টাকা। এখন এই পার্থক্যটি নতুন পে স্কেলের প্রথম ধাপের সাথে যোগ করতে হবে। তাহলে হিসাব দাঁড়ায় ২৪,৩০০ টাকা যোগ ৯,০৬০ টাকা সমান ৩৩,৩৬০ টাকা। অর্থাৎ ইনক্রিমেন্ট সমন্বয়ের পর প্রাপ্ত হিসাব অনুযায়ী বেতন হল ৩৩,৩৬০ টাকা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। নবম পে স্কেলে বেতন সরাসরি ৩৩,৩৬০ টাকা হবে না, কারণ বেতন স্কেলে নির্দিষ্ট কিছু ধাপ থাকে। তাই ৩৩,৩৬০ টাকার সম্মান অথবা তার পরবর্তী উপযুক্ত ধাপ নির্ধারণ করতে হবে। এখানে আমরা লক্ষ্য করছি ৩৩,৩৬০ টাকার ঠিক নিচের ধাপ হল ৩২,৫৯০ টাকা। কিন্তু যেহেতু সমন্বয়ের পর গণনাকৃত বেতন হয়েছে ৩৩,৩৬০ টাকা, তাই নিচের ধাপ ৩২,৫৯০ টাকা নেওয়া যাবে না। এজন্য পরবর্তী উচ্চতর ধাপ ধরা হবে ৩৪,২২০ টাকা। সুতরাং নবম পে স্কেল অনুযায়ী ১২তম গ্রেডের নতুন মূল বেতন হবে ৩৪,২২০ টাকা। এখন আমরা মোট বেতন নির্ণয় করব। প্রথমে মূল বেতন ধরা হচ্ছে ৩৪,২২০ টাকা। এরপর নির্ধারণ করতে হবে বাড়ি ভাড়া। এখানে বাড়ি ভাড়া গণনা করা হয়েছে বর্তমান বেতন ২০,৩৬০ টাকার ভিত্তিতে। এলাকা অনুযায়ী বাড়ি ভাড়ার হার ভিন্ন হতে পারে, তাই আমরা ৩টি এলাকার জন্য বাড়ি ভাড়া দেখব। প্রথমত, ঢাকা সিটি কর্পোরেশন বিবেচনা করলে বাড়ি ভাড়ার হার হবে ৫৫%। ২০,৩৬০ টাকার ৫৫% সমান ১১,১৯৮ টাকা। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের জন্য বাড়ি ভাড়া হবে ১১,১৯৮ টাকা। দ্বিতীয়ত, অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ধরা হয়েছে ৪৫%। ২০,৩৬০ টাকার ৪৫% সমান ৯,১৬২ টাকা। তৃতীয়ত, অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ধরা হয়েছে ৪০%। ২০,৩৬০ টাকার ৪০% সমান ৮,১৪৪ টাকা। এখন এই ভিডিওতে উদাহরণস্বরূপ আমরা অন্যান্য এলাকা বিবেচনা করে মোট বেতন গণনা করব। তাহলে আমাদের হিসাব হবে নিম্নরূপ: মূল বেতন ৩৪,২২০ টাকা, বাড়ি ভাড়া অন্যান্য এলাকা অনুযায়ী ৮,১৪৪ টাকা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, শিক্ষা ভাতা ২ সন্তানের জন্য ১,০০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা। এখন সবগুলো একসাথে যোগ করলে মোট বেতন দাঁড়ায় ৩৪,২২০ যোগ ৮,১৪৪ যোগ ১,৫০০ যোগ ১,০০০ যোগ ২০০ যোগ ৩০০ সমান ৪৫,৩৬৪ টাকা। সুতরাং অন্যান্য এলাকার ক্ষেত্রে ১২তম গ্রেডের মোট বেতন দাঁড়াবে ৪৫,৩৬৪ টাকা। তবে মনে রাখতে হবে, এলাকা অনুযায়ী বাড়ি ভাড়া পরিবর্তিত হলে মোট বেতনও পরিবর্তিত হবে। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়া বেশি হওয়ায় মোট বেতন আরও বেশি হবে। আবার অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও বাড়ি ভাড়া অন্যান্য এলাকার তুলনায় বেশি হওয়ায় মোট বেতন কিছুটা বেশি হবে। উল্লেখ্য, ঝুঁকি ভাতা, ইউনিফর্ম ভাতা এবং ধোলাই ভাতা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আগের মতোই বহাল থাকবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এই হিসাব সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ধরনের আরও বেতন হিসাবের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।